তো আপনারা ইতিমধ্যেই খবর পেয়ে গেছেন যে বাংলা শস্য বীমার কিন্তু সমস্ত জায়গাতে আপনাদের যে ব্লক আছে বা আপনাদের সমবায় সমিতি বা পঞ্চায়েত সমস্ত জায়গাতেই কিন্তু বাংলা যে শস্য বীমা তার কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তো এই যে বাংলার শস্য বীমা এর যে ফর্ম কিভাবে আপনারা ফিল আপ করবেন, ফর্ম কোথা থেকে পাবেন এবং ফর্মটাকে সম্পূর্ণ কিভাবে আপনারা ফিল আপ করবেন কোনো নির্ভুল ভাবেই, তার পুরো প্রসেসটাই কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে বাংলা শস্য বীমা ফর্ম 2024 মরশুমের ধানের জন্য, অর্থাৎ যে সমস্ত কৃষক বন্ধুরা যাদের ফসল নষ্ট হয়ে গেছে তাদের যে ছাড়, সেই ছাড়ের জন্য কিন্তু এই যে শস্য বীমা ফর্ম এটা ফিল আপ করা চলছে। আপনারা আপনাদের সামনে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা আপনারা আপনাদের যে স্থানীয় কৃষি আধিকারিক আছে বা দপ্তর আছে সেখান থেকে গিয়ে সংগ্রহ করতে পারেন, বা আপনাদের যদি সমবায় সমিতিতে লোন থাকে সেখান থেকেও আপনারা ফর্মটাকে সংগ্রহ করতে পারেন। এছাড়াও আপনারা আপনাদের স্থানীয় পঞ্চায়েত সেখানে যে ফর্ম দিচ্ছে সেখান থেকেও নিতে পারেন। আর যদি আপনি কোনো জায়গা থেকেই না নিতে পারেন বা এই যে ফর্মটা এটা যদি চান, তাহলে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। সেখানে ফর্ম অলরেডি দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ফর্মটা পেয়ে যাবেন। তো দেখুন এই যে ফর্মটা, এই ফর্মটা ফিল আপ করা একদম ইজি ব্যাপার, কোনো কঠিন কাজ নয়। আপনারা কিন্তু দেখলেই এই ফর্মটাকে নিজেরাই করতে পারবেন। যার জন্য অনেক সময় এই ফর্মটা ফিল আপ করার জন্য আপনাদের 20, 30 বা 50 টাকাও কিন্তু কেউ নিয়ে নিতে পারে। তো আপনারা কিন্তু একটুখানি মনোযোগ সহকারে দেখলেই ফর্মটাকে সম্পূর্ণ ফিল আপ করতে পারবেন। তো দেখুন ফর্মটা ফিল আপ করার জন্য আমি অলরেডি আগে থাকতে একটা ফর্ম ফিল আপ করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখলেই পুরো ফর্মটা বুঝতে পেরে যাবেন যে কিভাবে ফর্মটাকে আপনারা ফিল আপ করবেন। আমি লাইভ আপনাদের দেখিয়ে দেবো পুরো স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু, আপনারা দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো এখানেই দেখতে পাচ্ছেন বাংলা শস্য বীমা বিএসবি খারিফ 2024 মরশুমের ধানের জন্য আপনাদের যে ইন্স্যুরেন্স সেটা কিন্তু তার যে ফর্ম সেটা। তো এখানে আপনারা প্রথমেই কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন কৃষকের নাম। তো এখানে কৃষকের নামেতে এখানে যে কৃষক যার নামে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে চাইছেন তার নামটা এখানে দেবেন। তারপর তার পিতা মাতা স্বামী যেটা আপনাদের হবে সেটাকে টিক মারবেন। টিক মার্কা রাখার পর এখানে দেখতে পাচ্ছেন অভিভাবকের নাম, তার অভিভাবকের নামটা এখানে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বয়সটা, অর্থাৎ যে চাষির বা কৃষকের নামটা দিলেন তার বয়সটা কত হবে সেটা আপনারা লিখবেন। আমি এখানে আপনাদের দেখানোর জন্য লিখেছি। তারপর এখানে আপনাদের যে লিঙ্গটা আছে সেই লিঙ্গটা আপনি পুরুষ না স্ত্রী এটা আপনারা টিক মার্ক করবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোটার কার্ড বা এপিক কার্ডের নাম্বার এটা কিন্তু আবশ্যিক বলেছে। তো এখানে আপনাদের যে ভোটার কার্ডের নাম্বার সেটা দিবেন। আমি এখানে একটা ভোটার কার্ডের নাম্বার জাস্ট উদাহরণ সহযোগে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনাদের কাছে যে নাম্বারটা যেরকম আছে সেরকম লিখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের জাতি, সাধারণ তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি যেটা হবে আপনাদের সেটা টিক মার্ক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, আপনাদের মোবাইল নাম্বারটা এখানে আপনাদের উল্লেখ করে দিবেন। পরবর্তীকালে দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার আবশ্যিক, এই আধার নাম্বারটাও কিন্তু আপনাদের এখানে দিতে হবে। আধার নাম্বারটা আপনাদের দিয়ে দিবেন। দেওয়ার পর এবার নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন বসবাসের ঠিকানা, অর্থাৎ যে কৃষকটা সেই বসবাস যেখানে করে তার যে ঠিকানা, মৌজা বা গ্রামের নাম যে গ্রামে বসবাস করে সেটা এখানে উল্লেখ করবেন। যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনাদের গ্রামটা পড়ে সেই গ্রাম পঞ্চায়েতটাও কিন্তু আপনারা এখানে উল্লেখ করবেন। তারপর নিচের দিকে আসবেন, যে ব্লকের আন্ডারে আপনারা থাকেন সেই ব্লকটাকে উল্লেখ করবেন এবং এখানে আপনাদের যে জেলার নাম সেই জেলার নামটাও লিখে দিবেন। তারপরে দেখছেন এখানে কেসিসি আছে নাকি, অর্থাৎ আপনার কিষাণ ক্রেডিট কার্ড আছে নাকি, যদি থেকে থাকে হ্যাঁ করবেন, না থাকলে না রাখবেন। কৃষক বন্ধু আইডি যদি থাকে সেটাকেও আপনারা এখানে উল্লেখ করে দিবেন। এই যে ডিটেলসটা অর্থাৎ পার্সোনাল ডিটেলস যেটা ব্যক্তিগত তথ্যটা আপনার সমস্ত কিছু দেওয়ার পর নিচের দিকে আসবেন। এখানে কিন্তু আপনি যে বীমার জন্য যে অধ্যুষিত এলাকা বা যে এলাকাতে আপনার জমিটা আছে যেই পরিমাণটা আপনার কতটা ক্ষতি হয়েছে সেটা উল্লেখ করার জন্য এখানে আপনাকে তার ডিটেলসটা দিতে হবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন অধ্যুষিত ফসলের নাম, আপনার যে ফসলের জন্য আপনি অ্যাপ্লিকেশনটা করছেন সেই ফসলের নামটা এখানে আপনার শো হবে। দেখতে পাচ্ছেন এখানে ধান, এটা বাই ডিফল্ট দেওয়া থাকবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অধ্যুষিত এলাকা, যে এলাকাতে আপনার জমিটা সেই এলাকার যে ডিটেলসটা সেটা দিতে হবে। যে ব্লক সেই ব্লকের নামটা এখানে লিখবেন। তারপর যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেই ব্লকটা পড়ছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখবেন। এটা কিন্তু আপনার যে জমির ডিটেলস সেটা দিচ্ছেন, অর্থাৎ জমির যে মৌজাটা যে ব্লকের আন্ডারে সেগুলো দিবেন। মৌজার নাম এবং জেল নাম্বার এগুলো আপনারা আপনাদের খতিয়ানে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আপনারা সেটা লিখবেন।
জেএল নাম্বারটা। আপনার যে খতিয়ান নাম্বার আছে সেই খতিয়ান নাম্বারটাও এখানে উল্লেখ করবেন। আমি একটা খতিয়ান নাম্বার এখানে উল্লেখ করেছি। যে দাগ আছে সেই দাগগুলোও কিন্তু এখানে উল্লেখ করবেন। তো এখানে দেখবেন অনেকের পর্চাতে একাধিক দাগ নম্বর আছে, যার ক্ষেত্রে এখানে কিন্তু সেই সমস্ত দাগ নম্বর উল্লেখ করা সম্ভব নয়। আপনারা ফার্স্ট যে দাগ নম্বরটা সেটা দিয়ে একটু হাইফেন দিয়ে লাস্ট দাগ নম্বরটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে এলাকাটা আছে, কতটা পরিমাণ জমি আপনার সেই পর্চাতে আছে, সেই পর্চাতে সেটা উল্লেখ করবেন। এখানে 1.5 একর আপনারা আপনাদের পর্চাটা দেখলে সেখানে বুঝতে পারবেন। তো এখানে পর্চাতে দিবেন। অনেকের পর্চাতে দেখবেন বাস্তু বা ভিটে সেগুলোও থাকে। তো যখন দিবেন সেই যে পরিমাণ সেগুলো কিন্তু বাদ করে দিবেন। যদি তারপর এখানে দেখতে পাচ্ছেন যে জমিটাতে আপনি উল্লেখ করেছেন সেটা আপনার নিজস্ব জমি নাকি ভাগ চাষি, সেটা আপনার টিক মার্ক করবেন এবং এখানে লিখে দিবেন নিজ। তারপর এখানে আপনার যে ফসল রোপণের সম্ভাব্য তারিখ, অর্থাৎ আপনি যে ধান কবে রোপণ করেছিলেন তার একটা সম্ভাব্য তারিখ কিন্তু আপনাকে দিতে হবে। তো এখানে আমাদের যে এলাকা সেখানে আগস্টের 20 তারিখের মধ্যে প্রায় আমি একটা দিয়েছি, এই সময়তে রোপণ করা হয়েছিল। তো আপনাদের যে সময়ে রোপণ করা হয়েছিল সেই ডেটটা একবারে আপনারা উল্লেখ করবেন। এরকম ভাবে আপনার একাধিক মৌজাতে যদি থাকে সেগুলো কিন্তু আপনাদের এক এক করে উল্লেখ করবেন। এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে মৌজাতে জমিটা আছে তার ব্লকটাও উল্লেখ করবেন, কোন পঞ্চায়েতের আন্ডারে সেটা উল্লেখ করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেই মৌজার নাম্বার বা জিএল নাম্বারটা দিবেন, খতিয়ান নাম্বারও এখানে উল্লেখ করবেন। দাগ নম্বরগুলো একই রকম ভাবে যেরকম বললাম, যদি একটা বা দুটো দাগ হয় সেগুলো অনায়াসেই লেখা যাবে। একাধিক দাগ নম্বর হলে সেগুলো কিন্তু লিখতে পারবেন না। তো এখানে ফার্স্ট এবং লাস্ট দিয়ে দিবেন ডট দিয়ে। তারপর এখানে দ্বিতীয় যে খতিয়ানে কতটা পরিমাণ জমি আছে সেটা উল্লেখ করবেন। এখানে আমি বোঝানোর জন্য আপনাদের এটা 0.10 করেছি যাতে আপনারা বুঝতে পারেন, এবং আগেরটা দিয়েছি 1.5 একর। তারপর এখানে যে জমিটা আপনি দিচ্ছেন সেটা আপনার নিজের নামের জমি নাকি, যদি নিজের হয়ে থাকে তাহলে নিজ রাখবেন, যদি ভাগ চাষ হিসেবে চাষ করে থাকেন সেটা ভাগ চাষ হিসেবে দিবেন, এবং ফসল রোপণের সম্ভাব্য তারিখটাও দিবেন। এক এক করে সমস্ত জমির ডিটেলসটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের যদি একাধিক খতিয়ান বা পর্চা থাকে সেগুলো সমস্ত কিছু উল্লেখ করবেন। করার পর নিচের দিকে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন কৃষকের ব্যাংকের যে বিবরণ সেটা আপনাকে অবশ্যই দিতে হবে। তার সঙ্গে কিন্তু আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা দিবেন তার সঙ্গে আধার সংযুক্তিকরণ কিন্তু বাধ্যতামূলক, সেটা কিন্তু খেয়াল রাখবেন আপনাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে নাকি। এখানে আসার পর দেখতে পাচ্ছেন আপনার যে ব্যাংকের পাসবুক আছে সেইখানেতে যেমনটা নাম আছে সেই নামটাই কিন্তু আপনাকে লিখতে হবে। আপনার যে ব্যাংকের নাম, কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের নামটা এখানে লিখবেন। কোন ব্রাঞ্চের মধ্যে আপনার যে অ্যাকাউন্টটা আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে দিবেন। আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই পাসবুক দেখে দেখে অ্যাকাউন্ট নাম্বারটাও এখানে উল্লেখ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসবুকেতেই নিশ্চয়ই আইএফএসসি কোড দেওয়া থাকবে, সেই আইএফএসসি কোড আপনারা এখানে দিবেন এবং অ্যাকাউন্টের ধরন সেটা কিন্তু এখানে লিখবেন, অর্থাৎ অ্যাকাউন্টটা আপনার সেভিংস নাকি কারেন্ট। তো এখানে এটা আমি অ্যাকাউন্ট নাম্বার হিসেবে দেখিয়ে দিয়েছি, তো এখানে আপনারা সেভিং কিংবা কারেন্ট সেটা উল্লেখ করবেন। ঠিক আছে, তারপর নিচের দিকে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন কৃষকদের দাখিলকৃত যোগ্য নথি, অর্থাৎ আপনি এই ফর্মটার সঙ্গে কোন কোন নথিপত্র সাবমিট করবেন সেটাও কিন্তু বলা আছে। আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড দিতে হবে, পাসবইয়ের কপি দিতে হবে, খতিয়ান বা পর্চার জেরক্স দিবেন, এবং সহকৃষি আধিকারিক সংশ্লিষ্ট ব্লক প্রতিনিধি অথবা ভূমি সংস্কার বা উদ্ধার ত্রাণ পূর্বাভাস কোনো যদি আপনার কিছু থেকে থাকে শংসাপত্র সেগুলো দিবেন, যদি আপনাদের এই যে ডকুমেন্টসগুলো না থেকে থাকে। ঠিক আছে, যদি আপনার নিজস্ব জমির ক্ষেত্রে এগুলো আপনার পর্চা বা খতিয়ান দিতে বলেছে, ভাগ চাষি হলে তাদের নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্ম পঞ্চায়েতের প্রধান কর্তৃক প্রদান করে সেটাকে আপনাদের দিতে হবে। নিচের দিকে আসবেন, এখানে কিছু ঘোষণা আছে আপনারা দেখে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা লাস্টে এই যে এরিয়াটা, এটা কিন্তু যে আধিকারিকরা আপনার কাছ থেকে জমা নেবে তাদের ফিল আপ করার কথা। অনেক ক্ষেত্রে দেখবেন অনেক লাইন বা ভিড় থাকার কারণে তারা এগুলো ফিল আপ করে না, বলে দেয় যে এগুলো আপনারা ফিল আপ করে রাখুন, তেনারা কিন্তু সই শুধু করে দেয়। তো তার আগে এখানে ফর্মটা নিচের দিকে দেখে নেবেন, এখানে একটা আপনার যে সাক্ষী আছে সাক্ষীর সই করাবেন যে কোনো একজন ব্যক্তির কাছ থেকে, এবং এখানে নিজস্ব সই করবেন, কৃষকের সই বা টিপছাপ সেটা কিন্তু সই করবেন। করার পর এই এরিয়াটাতে আমি এটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এই এরিয়াটাতে যেমন উপরে লিখলেন আপনার নামটা লিখবেন, আপনার স্বামীর নাম বা বাবার নাম বা অভিভাবকের নাম সেটাও দিবেন। এখানে আপনার গ্রাম লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নামটা উল্লেখ করবেন, ব্লকের নামটা উল্লেখ করবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন যেই তারিখে আপনি ফর্মটা জমা করছেন সেই তারিখটা এখানে উল্লেখ করবেন, এবং এখানে কোন ফসলের জন্য সেটা উল্লেখ করে দিবেন, ধানের জন্য, এবং ফসলের জন্য কত পরিমাণ জমিতে। তো এখানে যে পরিমাণটা দিবেন সেই পরিমাণটা কিন্তু 1.15 একর দিয়েছি, কারণ এখানে দেখতে পাবেন
আমি দিয়েছিলাম একটা খতিয়ানে 1.5 একর এবং আরেকটাতে 0.10। তো এই যে আপনার যতগুলো খতিয়ান থাকবে সেইগুলোকে টোটাল করে নেবেন, এখানে মোট জমির পরিমাণটা টোটাল করে নিয়ে সেটা দিবেন সেই মোট পরিমাণটা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবার একবার নিজের নামটা লিখবেন এবং এখানে কোন ব্যাংকের আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা লিখবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের যে শাখার নাম আছে সেই শাখার নামটা লিখবেন এবং এখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। দেওয়ার পরেই তাহলে কিন্তু আপনার ফর্মটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে। এরপর আপনি ফর্মটার সঙ্গে যে নথিগুলো বললাম এই নথিগুলো দেখে দেখে আপনারা নিবেন, নিয়ে তারপর এখানে যে আধিকারিকের কাছে জমা করবেন সেই আধিকারিক এখানে সিলমোহর এবং সিগনেচার করবে, করার পর এই যে অংশটা এখান থেকে আপনাকে কেটে দেবে, এই অংশটা আপনারা বন্ধুরা দেখালাম কিভাবে আপনারা এই যে বাংলা শস্য বীমার ফর্ম ফিল আপ করবেন তার পুরো প্রসেসটাকে। আশা করি আপনারা এইরকম ভাবে আপনাদের ফর্মটাকে নির্ভুলভাবে ফিল আপ করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।